সম্রাট বাবরের সম্পূর্ণ নাম ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি আসলে পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের উত্তরসূরি ছিলেন। 1526 সালে তিনি ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করেন। ঠিক আছে, তো এই পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করার মাধ্যমেই তিনি হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মনে থাকবে? তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি 1526 সালে ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে আমাদের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন, এবং এই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পরে তিনি নিজেকে বাদশাহ হিসেবে, দিল্লির বাদশাহ হিসেবে ঘোষণা করলেন। সালে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম হচ্ছে খানুয়ার যুদ্ধ। এই খানুয়ার যুদ্ধ হয় মূলত হচ্ছে আমাদের সম্রাট বাবর এবং রানা সংগ্রাম সিংহের ভিতরে, যাতে বাবর জয়ী হয়। 1528 সালে চান্দেরি যুদ্ধ হয়। এই চান্দেরি যুদ্ধেও আমাদের সম্রাট বাবর হচ্ছে জয়লাভ করেন। 1529 সালে আরও দুইটা যুদ্ধ হয়। একটা হচ্ছে গঙ্গা ও ঘরঘরা নদীর সঙ্গমস্থলে, যেটাকে আমরা বলি হচ্ছে ঘরঘরা যুদ্ধ। এই ঘরঘরা যুদ্ধে বাবর আফগান শক্তিকে পরাজিত করেন। বাবরের একটা আত্মজীবনী আছে, যার নাম হচ্ছে তুজুকি বাবরি। এই তুজুকি বাবরি আসলে হচ্ছে তুর্কি ভাষায় রচিত। আর কি জানবো বাবর সম্পর্কে আমরা? তিনি দুইটি মসজিদ নির্মাণ করেন। একটা হচ্ছে কাবুলিবাগ মসজিদ। এই কাবুলিবাগ মসজিদ হচ্ছে পানিপথের দিকে অবস্থিত, কেমন? আরেকটা হচ্ছে রোহিলখণ্ডের সম্বলি মসজিদ। ঠিক আছে, তাহলে এই দুইটা মসজিদ হচ্ছে তার প্রতিষ্ঠিত। 1530 সালে তিনি আগ্রায় মারা যান। তাহলে 1530 সালে বাবর মারা গেলেন এবং তার সমাধি হচ্ছে কাবুলে, আফগানিস্তানের কাবুলে। মনে থাকবে? তাহলে এই কথাগুলো জানলেই হবে আমাদের বাবর সম্পর্কে। তারপরে আমরা আসি হচ্ছে হুমায়ুন। এই হুমায়ুন হচ্ছে, এর অর্থ হচ্ছে ভাগ্যবান। বাবরের মৃত্যুর পরে 1530 সালে হুমায়ুন হচ্ছে সিংহাসনে আরোহণ করেন এবং তিনি সম্পর্কে হচ্ছে বাবরের জ্যেষ্ঠ পুত্র। ঠিক আছে, 1531 সালে এই বাবর কালিঞ্জর দুর্গ অভিযান করেন। কালিঞ্জর দুর্গ, ঠিক আছে, এবং 1538 সালে তিনি বাংলায় আসেন। তাহলে সম্রাট হুমায়ুন বাংলা আসেন 1538 সালে, এবং বাংলার এত অপরূপ সৌন্দর্য দেখে তিনি আসলে অনেক মুগ্ধ হয়ে যান এবং তিনি বাংলাদেশে 8 মাস অবস্থান করেন। এবং বাংলার যেই প্রাকৃতিক সৌন্দর্য, এটি দেখে আসলে তিনি অত্যন্ত অভিভূত হয়ে তিনি বাংলার নাম দেন জান্নাতাবাদ। ঠিক আছে, মানে জান্নাতের মতো। তার সম্পর্কে যে জীবনীমূলক বই, তার নাম হচ্ছে হুমায়ুন নামা। এই হুমায়ুন নামা লিখেছিলেন হচ্ছে গুলবদন বেগম। ঠিক আছে, 1540 সালে কনৌজ বা কেউ কেউ বলে বিলগ্রাম, এই বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। ঠিক আছে, এবং পরাজিত হন কার কাছে? শের শাহের কাছে তিনি পরাজিত হন। কত সালে? এটা হচ্ছে 1540 সালে। এই কারণে তখন থেকে হচ্ছে দিল্লি সিংহাসনে বসেন হচ্ছে শেরশাহ,
যেটা 1539 বা 1540 থেকে মতান্তরে 1545 সাল পর্যন্ত। কিন্তু 1555 সালে পুনরায় হচ্ছে আবারও তিনি সিংহাসন ফিরে পান আমাদের হুমায়ুন। তাহলে হুমায়ুন 1555 সালে আবারও সিংহাসনে বসেন। ঠিক আছে, এবং সিংহাসনে বসার মাত্র কয়েকদিন পরে, মানে একটা বছর পরে 1556 সালে তিনি মারা যান। তার একটা দুর্গ ছিল দিনপানাহা দুর্গ। এই দিনপানাহা দুর্গর সিঁড়ি থেকে পড়ে তিনি মারা যান। এবং এই যে সম্রাট হুমায়ুন, এই হুমায়ুনের যেই মৃত্যু, এই মৃত্যুটা নিয়ে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে তিনি কীভাবে মারা যান। তিনি হচ্ছে সিঁড়ি থেকে পড়ে মারা যান, মনে থাকবে। এখন আসি আমরা শেরশাহ নিয়ে একটু জানি। শেরশাহ নিয়ে যদিও অলরেডি আমাদের একটু আলোচনা করা হয়েছে, ওই সেই দিল্লির যে শাসক শেরশাহ, সেই শেরশাহই হচ্ছে এই শেরশাহ, যাকে নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো 1540 সালে তিনি হচ্ছে দিল্লির শাসক হয়েছিলেন। তার প্রকৃত নাম কি? ফরিদ শাহ, ফরিদ খাঁ বা ফরিদ শাহ। ঠিক আছে, তিনি সমগ্র যে রাজ্য ভারত, সমগ্র রাজ্যকে তিনি 47টি সরকারে বিভক্ত করেছিলেন, 47টি সরকার বিভক্ত করেছিলেন। এবং তিনি পাট্টা ও কবুলিয়ত প্রথা প্রচলিত করেন। পাট্টা ও কবুলিয়ত, পাট্টা ও কবুলিয়ত কি এটা নিয়ে আমি ডিটেলস এখন বলছি না, অলরেডি আমি আলোচনা করেছি। তো তিনি রুপি নামে রৌপ্য মুদ্রা এবং দাম নামে তামার মুদ্রা প্রচলিত করেন। ঠিক আছে, সব থেকে বড় যে কথা, তিনি হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক বা সড়কি আজম নির্মাণ করেন। তার সময় দিল্লির যে পুরান কেল্লা, এই পুরান কেল্লা কিন্তু তার সময় নির্মাণ হয়, মনে থাকবে। এখন আরও কিছু আছে, যেমন কিলা ই কোহনা মসজিদ, তারপরে রোটাসগড় দুর্গ, এগুলো কিন্তু শেরশাহের সময় নির্মিত হয়। তাছাড়াও তিনি 1700টি সরাইখানা নির্মাণ করেন, মনে থাকবে। তার সরাইখানার সংখ্যা কত? 1700টি। পনেরোশো 45 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার সমাধি হচ্ছে সাসারামে, সাসারামে তার সমাধি আছে। ঠিক আছে, তার মৃত্যুর পর তার পুত্র ইসলাম খান সিংহাসনে বসেন, যেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। এবং তারই বংশের, শেরশাহের বংশের, আফগানি বংশের সর্বশেষ যে শাসক ছিলেন সেটা হচ্ছে আদিল শাহ। তো যেই মুহূর্তে আমাদের সম্রাট হুমায়ুন মারা গেলেন 1556 সালে সিঁড়ি থেকে পড়ে, তারপরে সিংহাসনে বসেন হচ্ছে তারই জ্যেষ্ঠ পুত্র আকবর। তো আকবর যখন দিল্লির সিংহাসনে বসেন, তার বয়স ছিল মাত্র হচ্ছে 13 বছর। মাত্র 13 বছর বয়সে তিনি হচ্ছে দিল্লির সিংহাসনে বসেন। মাত্র 13 বছর বয়সে তাহলে দিল্লির সিংহাসনে কে বসলেন? সম্রাট আকবর। কখন বসলেন? যখন তার পিতা হুমায়ুন মৃত্যুবরণ করলেন। তো যেহেতু এত কম বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন, এই কারণে তার আসলে অভিভাবকের প্রয়োজন ছিল। তো তার অভিভাবক ছিল হচ্ছে বৈরাম খাঁ। তার অভিভাবক কে ছিল? বৈরাম খাঁ। তিনি বৈরাম খানকে বাবা বলতেন বা খান বাবা বলতেন, খান বাবা। বা কোনো কোনো বই এরকমও পেতে পারেন যে খানি বাবা বলতেন, দুইটাই ঠিক। কেমন? খান বাবা বা খানি বাবা দুইটাই পাওয়া যায়। তো 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। ঠিক আছে, এই যুদ্ধে তিনি আদিল শাহকে পরাজিত করেন। আদিল শাহ কে ছিল? ওই যে আমাদের শেরশাহের নাতি ছেলে, তাই তো, পৌত্র আদিল শাহ। এই সম্রাট আকবর তীর্থকর ও জিজিয়া কর বিলুপ্ত করেন।
মনে থাকবে। আকবর এবং সেই সময় যে মহারানা প্রতাপ, এদের ভিতরে একটা যুদ্ধ হয় 1576 সালে, এবং এই যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হয়। তিনি এই 1576 সালেই, 1400 হয়ে গেছে, 1576 সালেই রাজমহলের যুদ্ধে বাংলা তখনকার যে শাসনকর্তা খান জাহান হোসেন কুলি খান, তো এই হোসেন কুলি খানের সাহায্যে সেই সময় যে কররানী শাসক ছিল, মানে দাউদ খান কররানী, এই দাউদ খান কররানীকে পরাজিত করেন। দাউদ খান কররানীকে পরাজিত করার মাধ্যমে তিনি হচ্ছে বাংলা দখল করেন। ঠিক আছে, তো এর মাধ্যমে বাংলা ও বিহারে আফগান শাসনের সমাপ্তি ঘটে এবং মুঘল শাসনের শুরু হয়। তাহলে সম্রাট আকবরের সময় আসলে আমাদের বাংলাতে মুঘলদের মানে হাত পড়ে আর কি, মুঘল শাসনের ভিতরে আসে। এই সময় থেকেই তারা বাংলাকে একটা প্রদেশ হিসেবে শাসন করা শুরু করে, এবং বাংলা প্রদেশের যিনি প্রধান থাকতেন তার নাম হচ্ছে সুবাদার। এবং এই বাংলা প্রদেশকে, শুধু বাংলা প্রদেশ না, মুঘল সাম্রাজ্যের প্রত্যেকটি প্রদেশকেই বলা হতো সুবা, আর এই সুবাহের প্রধানকেই বলা হতো হচ্ছে সুবাদার। তো সেই সময় থেকে আসলে বাংলাদেশে সুবাদার নিয়োগ শুরু হয়। বোঝা গেল? আচ্ছা, এখন আসুন, তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। বুলন্দ দরওয়াজা, এটা কোথায়? এটা হচ্ছে ফতেপুর সিক্রিতে। তাহলে সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন, এবং তিনি দ্বীন-ই ইলাহি নাম একটা ধর্মমত আবিষ্কার করেন। দ্বীন-ই ইলাহি, দ্বীন-ই ইলাহি মানে এক ঈশ্বরবাদে বিশ্বাস। ঠিক আছে, এবং এই দ্বীন-ই ইলাহি মাত্র 18 জন গ্রহণ করেন। এই 18 জনের ভিতরে একজন ছিল হচ্ছে আবুল ফজল। আবুল ফজল কে ছিল? আবুল ফজল হচ্ছে এই সম্রাট আকবরেরই সবাই 9 জন ব্যক্তি ছিল, যাদেরকে আমরা বলতাম হচ্ছে নবরত্ন। এই নবরত্নদের একজন, এবং তিনি একজন কবি। এই আবুল ফজল আকবরের যেই আত্মজীবনী আকবরনামা, তারপরে আইনি আকবরী, এটা কিন্তু রচনা করেছিলেন। তাহলে কে রচনা করেছিলেন? আবুল ফজল, মনে থাকবে। এবং তিনি মনসবদারি প্রথা চালু করেন। মনসবদারি কি? মনসবদারি মানে হচ্ছে পদমর্যাদা, মানে যার যত সৈন্য বেশি তার পদমর্যাদা বেশি, এরকম চালু করেন। তো তার যেই নবরত্ন, এই নবরত্নদের একটু নাম, মানে তার সবাই 9 জন লোক ছিল, তাদেরকে আমরা বলতে হচ্ছে নবরত্ন। এই নবরত্নদের নাম একটু আমাদেরকে জানতে হবে। এই নবরত্নটা কে ছিলেন? এই নবরত্ন ছিল হচ্ছে আবুল ফজল, যার কথা অলরেডি বলেছি। টোডরমাল ছিল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী। তানসেন, তারপরে বীরবল, আব্দুর রহিম খান, ফকির আজিউদ্দিন, ফৈজি, মোল্লা দোপজা, রাজা মানসিংহ। এই রাজা মানসিংহ ছিল সেনাপতি আকবরের। ঠিক আছে, এই যে 9 জনের কথা বললাম, এরা ছিল হচ্ছে আকবরের সভার নবরত্ন। তো তার সময় আসলে অনেকগুলো স্থাপত্য পাওয়া যায়। তিনি হচ্ছে হুমায়ুনের সমাধি, তার পিতা, কেমন, হুমায়ুনের সমাধি, তারপরে সেলিম চিশতির সমাধি, এগুলো নির্মাণ করেন। ঠিক আছে, তারপরে আর কি বললাম, ফতেপুর সিকরি জামে মসজিদ, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। তারপরে পঞ্চমহল নির্মাণ করেন। তাহলে পঞ্চমহল নির্মাণ করেন তিনি। ঠিক আছে, আর ওই যে বৈরাম খানের কথা বললাম, এই বৈরাম খানকে দেখা যায়, তো যেহেতু তিনি সকল পরামর্শ বৈরাম খানকে থেকেই নিতেন নাবালক হওয়ার কারণে, তো বৈরাম খানকে একটা সময় সবাই বেশি শ্রদ্ধা করা শুরু করে। এই কারণে আলটিমেটলি তিনি বৈরাম খানকে হত্যা করেন। মনে থাকবে? আচ্ছা, তারপর আসুন জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের পূর্ণ নাম হচ্ছে সেলিম নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। ঠিক আছে, তো তিনি হচ্ছে আকবরের জ্যেষ্ঠ পুত্র। তো তার পিতার মৃত্যুর পরে 1605 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে সিংহাসনে বসেন।
তিনি মেহেরুন্নেসাকে 1611 খ্রিস্টাব্দে বিয়ে করেন। ঠিক আছে, তো জাহাঙ্গীর মোট বিয়ে করেছিলেন 21টা বলা হয়ে থাকে আর কি। নূরজাহান এর পূর্ব নাম ছিল হচ্ছে মেহেরুন্নেসা, যার কথা বললাম যে 20তম স্ত্রী 1611 খ্রিস্টাব্দে তার সাথে বিয়ে করে। তো এই নূরজাহান বা মেহেরুন্নেসা এর পূর্ব স্বামীর নাম ছিল হচ্ছে আলীকুলি বেগ। তো জাহাঙ্গীর যখনই সিংহাসনে আরোহণ করলেই ইসলাম খান এই ইসলাম খানকে বাংলা সুবাদার নিযুক্ত করেন। তাহলে জাহাঙ্গীরের সুবাদার কে ছিল বাংলায়? ইসলাম খান। তিনি ইসলাম খানের সহযোগিতায় 12 ভূঁইয়াদের দমন করেন। তাহলে ইসলাম খানের সহযোগিতায় তিনি 12 ভূঁইয়াদের দমন করেন। 12 ভূঁইয়া কারা একটু পরে আমরা বলবো, মনে থাকবে? আচ্ছা, এই যে ইসলাম খান, এই ইসলাম খান হচ্ছে বাংলার যে রাজধানী, এই রাজধানী গঠন করেন হচ্ছে ঢাকায়। ঠিক আছে, তো তিনি যেহেতু জাহাঙ্গীরের আধিপত্যে ছিলেন বা জাহাঙ্গীরের অনুগত ছিলেন, এই কারণে ঢাকাকে তিনি রাজধানী করে নাম দেন জাহাঙ্গীরনগর। ওই তখন থেকে জাহাঙ্গীরনগর নামকরণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জাহাঙ্গীরনগর নামকরণকে ইসলাম খান। ইসলাম খান ছিলেন আমাদের সম্রাট জাহাঙ্গীরের সুবেদার। গেল 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 এখন আসুন, ইসলাম খান এভাবে বাংলায় এই 12 ভূঁইয়াদের দমন করে মাত্র 4 বছরে, কেমন মাত্র 4 বছরে তিনি কিন্তু 12 ভূঁইয়াদের দমনে সক্ষম হন এবং তিনি হচ্ছে মুঘল সাম্রাজ্য বাংলায় প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকার যেই ধোলাইখাল, এই ধোলাইখাল তিনি খনন করেন। ধোলাইখাল খনন কিন্তু এই ইসলাম খানের কীর্তি। ঠিক আছে, এবং ঢাকায় নৌকা বাইস, যেটা এখনও আমাদের বিভিন্ন এলাকায় প্রচলিত আছে, এই নৌকা বাইসের প্রচলন করেন কিন্তু ইসলাম খান। ঠিক আছে, তো ইসলাম খানের পরে আরও একজন সুবাদার আসেন, তার নাম হচ্ছে কাশিম খান চিশতি, তারপরে সুবাদার ইব্রাহিম খান। ঠিক আছে, তো এই ইব্রাহিম খান মোটামুটি 1617 সাল থেকে 1622 সাল পর্যন্ত সুবাদার ছিল বাংলায়। তিনি ছিলেন হচ্ছে নূরজাহান, মানে আকবরের যেই জাহাঙ্গীরের যে 20তম স্ত্রী, মানে মেহেরুন্নেসা বা নূরজাহান, এই নূরজাহানের ভাই ছিল তিনি ত্রিপুরা বিজয় করেন এবং ত্রিপুরা বিজয় করে তিনি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। মনে থাকবে? আচ্ছা, তিনি একটা আত্মজীবনী লিখেছিলেন যার নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। এই তুজুকি জাহাঙ্গীরি ফার্সি ভাষায় লিখিত। ঠিক আছে, তার নির্মাণ কৌশলের ভিতরে আছে হচ্ছে কাশ্মীরের শালিমার বাগ, আকবরের সমাধি, ইতিমাদুদ্দৌলা সমাধি, এইগুলা হলো। তারপর সে আমরা সম্রাট শাহজাহান অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সম্রাট জাহাঙ্গীরের হচ্ছে তৃতীয় পুত্র। তো এই সম্রাট শাহজাহানের সময়কালকে বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। তাহলে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ হচ্ছে সম্রাট শাহজাহানের সময়। তিনি আগ্রার তাজমহল নির্মাণ করেন, যার জন্য তিনি সবথেকে বিখ্যাত। তাজমহল নির্মাণ করেন আমাদের এই সম্রাট শাহজাহান। তো তার আরও অন্যান্য কিছু স্থাপত্য আছে, যেমন জামা মসজিদ তার নির্মিত। তারপরে মতি মসজিদ, এই মতি মসজিদও আগ্রাতেই অবস্থিত। ঠিক আছে, মতি মসজিদ হচ্ছে তারই নির্মাণ করা। তারপরে দেওয়ানি খাস, ময়ূর সিংহাসনও তার নির্মিত। ঠিক আছে, তো এই ময়ূর সিংহাসন পারস্যের নাদির শাহ এই ময়ূর সিংহাসন 1739 সালে চুরি করে নিয়ে চলে যায়। ঠিক আছে, তারপরে দিল্লির লাল কেল্লা হচ্ছে আমাদের সম্রাট শাহজাহানের কীর্তি। এত কিছু নির্মাণ করার কারণে তাকে বলা হয় হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স। তিনি ভারতবর্ষে অনেক কিছু নির্মাণ করেছেন, তাই স্বীকৃত স্বরূপ তাকে বলা হয়ে থাকে প্রিন্স অফ বিল্ডার্স।
তো সম্রাট শাহজাহানের স্ত্রী ছিল মমতাজ। এই মমতাজের দুইজন কন্যা ছিল, একজন ছিল জাহানারা, একজন হচ্ছে রওশনারা, এবং 4 জন পুত্র ছিল, দারা শিকো, শাহ সুজা, আওরঙ্গজেব এবং শাহজাদা মুরাদ। তো এর ভিতরে দারা শিকো যিনি, দারা শিকো ছিল হচ্ছে পাঞ্জাবের শাসনকর্তা, শাহ সুজা হচ্ছে বাংলার শাসনকর্তা বা বাংলার সুবাদার, আর আওরঙ্গজেব ছিল হচ্ছে দাক্ষিণাত্যের শাসনকর্তা। আর শাহজাদা মুরাদ ছিল হচ্ছে গুজরাটের শাসনকর্তা। তাহলে দারা শিকো, শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ, এই 4 জন ছিল হচ্ছে আমাদের সম্রাট শাহজাহানের পুত্র। ঠিক আছে। তো শাহজাহানের শাসনামলে আমাদের বাংলার অবস্থা কীরকম ছিল? শাহজাহানের শাসনামলে আমাদের বাংলায় প্রথমে ছিল হচ্ছে সুবাদার কাশিম খান। শাহজাহান সিংহাসনে আরোহণ করেই কিন্তু সুবাদার কাশিম খানকে হচ্ছে বাংলার সুবাদার নিযুক্ত করেন। ঠিক আছে, তাহলে সিংহাসনে আরোহণ করে তিনি কাশিম খানকে বাংলার সুবাদার নিযুক্ত করেন, এবং এই কাশিম খান বাংলা থেকে পর্তুগিজদের তাড়িয়ে দেন। পর্তুগিজ তাড়ানো কাজ ছিল তার। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে শাহজাদা সুজা। এই শাহজাদা সুজা তো বললামই যে আমাদের সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিল। এই সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র, এবং ইনার সময়ে কিন্তু আমাদের বাংলায় যে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে, এবং ইউরোপে বণিকরা যেমন ওলন্দাজ, তারপর ইংরেজরা বাংলায় ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। সুজা জিব্রাইল ব্রাউন নামক এক ইংরেজি ডাকাতদের চিকিৎসায় সুস্থ হয়ে ইংরেজদেরকে মাত্র 3000 টাকায় বাৎসরিক খাজনায় সারা বাংলা বাণিজ্য করার অধিকার দিয়ে দেন। ঠিক আছে, এবং একটা সময় কিন্তু তার আওরঙ্গজেব, মানে তারই ভাই, তৃতীয় পুত্র, এই তৃতীয় পুত্রের সাথে তার হচ্ছে, মানে তারই তৃতীয় ভাই আর কি, তার সাথে হচ্ছে ঝামেলা বাঁধে। তো 1659 সালে খাজুয়ার যুদ্ধে তিনি পরাজিত হন। মনে থাকবে। আচ্ছা, এখন সম্রাট শাহজাহানের আরও কিছু স্থাপত্য নিয়ে আমরা জানি। তার স্থাপত্যের ভিতরে আসে এই শাহ সুজারে নির্মিত কেমন বড় কাটরা কোথায়? এই যে চকবাজারে। ঠিক আছে, আমাদের শাহ সুজার নির্মাণ। তারপরে হোসেনি দালান, এই হোসেনি দালান হচ্ছে তারই নির্মিত। মনে থাকবে। এখন আসেন আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব প্রথম দিকে কি বললাম, আমাদের শাহজাহানের পুত্র ছিলেন, এবং তিনি হচ্ছে দাক্ষিণাত্যে শাসন করতেছিলেন, তাই না? তো 1659 সালে বললাম যে খাজুয়ার যুদ্ধ হয়, তার সাথে হচ্ছে আমাদের শাহ সুজাকে তিনি পরাজিত করেন, এবং তিনি আলমগীর উপাধি গ্রহণ করেন। তাহলে আলমগীর উপাধি ছিল হচ্ছে তার, মনে থাকবে। তিনি জিজিয়া এবং তীর্থকর যেটা ছিল আগে রদ করা হয়েছিল সেটা পুনরায় চালু করেন। তাহলে জিজিয়া ও তীর্থকর পুনরায় চালু করেন। ঠিক আছে, এবং তার জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল, এই জন্য তাকে বলা হতো হচ্ছে জিন্দা পীর। তাহলে জিন্দা পীর কার উপাধি ছিল বা কাকে বলা হতো? সেটা হচ্ছে আওরঙ্গজেব। তিনি দিল্লির লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেন। তাহলে মতি মসজিদ তার নির্মিত। এটা কোথায়? দিল্লির লালকেল্লাতে। এবং তার যে ফতোয়া সেগুলো হচ্ছে ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়া আলমগীরির নাম অনেকে শুনছে, তাই না? এটা হচ্ছে তার সময়ের সংকলন। এবং তার সময়ে বাংলার যে সুবেদারগণ ছিল তার ভিতরে অন্যতম ছিল হচ্ছে মীর জুমলা। এই মীর জুমলা, তার প্রকৃত নাম ছিল হচ্ছে মোহাম্মদ। তো তিনি 1660 থেকে 1663 এই 3 বছর হচ্ছে বাংলার সুবেদারের দায়িত্ব পালন করেছিলেন, এবং সেই সময়ে তিনি যে রাজধানী, মানে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তাহলে ঢাকায় তিনি রাজধানী স্থানান্তর করেন।
আগে ছিল কোথায়? রাজমহলে। ঠিক আছে, এবং তার অন্যান্য কিছু নির্মাণ শৈলী আছে, যেমন হচ্ছে ইন্দ্রাকপুর দুর্গ, তারপরে সোনাকান্দা দুর্গ, তারপরে হাজীগঞ্জ দুর্গ, এগুলো তার নির্মাণ শৈলী। তাহলে ইন্দ্রাকপুর দুর্গ, সোনাকান্দা দুর্গ, হাজীগঞ্জ দুর্গ, এগুলো তিনি নির্মাণ করেন। তারপর ছিল নবাব শায়েস্তা খান। নবাব শায়েস্তা খান 2 মেয়াদে হচ্ছে বাংলার সুবেদার হন। একটা ছিল হচ্ছে 1663 থেকে 78 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং পরবর্তীতে আরেকটা মেয়াদেও তিনি তারপরেই আবার হচ্ছে সুবেদার হন। তিনি বেশ কয়েকটি পদবি লাভ করেন। তো শায়েস্তা খানের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে 1666 সালে, তাহলে শায়েস্তা খান বাংলা সুবেদার আওরঙ্গজেবের সময়, তিনি 1666 সালে চট্টগ্রাম বিজয় করেন। তাহলে চট্টগ্রাম বিজয়ের কৃতিত্ব হচ্ছে শায়েস্তা খানের। ঠিক আছে, এবং চট্টগ্রাম জয় করে তার নতুন নাম রাখেন হচ্ছে ইসলামাবাদ। তার ইংরেজের সাথে অনেক সংঘর্ষ বাধে এবং তিনি আনকোরা প্রথা বিলুপ্ত করেন, ক্ষমতা প্রয়োগ ফিরহিত করেন, এবং লালবাগ দুর্গ নাম শুনেছেন না? লালবাগ কেল্লা। এই লালবাগ দুর্গে কি লিখছি, লালবাগ দুর্গে তার কন্যা পরিবিবির মাজার নির্মাণ করেন। মনে থাকবে? তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের মুঘল শাসন আমল। এখন মুঘল শাসন আমলে লাস্টের দিকে, যখন মুঘল শাসন আসলে অতটা বেশি আর জোরদার ছিল না, মানে মোটামুটি দুর্বল হয়ে গিয়েছিল আমাদের আওরঙ্গজেবের পরপরই, যদিও আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত এটা মানে মুঘল সাম্রাজ্য প্রচলিত ছিল, কিন্তু তখনকার আসলে ইংরেজদের গোলাম ছিল বলা যায় তখনকার, মানে আওরঙ্গজেবের পরে যারা ছিল মুঘল সম্রাট। তো এই সময়ে আমাদের মুর্শিদ কুলি খান, যিনি 1717 সালে বাংলা সুবাদার হন। হ্যাঁ, এই মুর্শিদ কুলি খান যখন বাংলা সুবাদার হন, তখন থেকে আসলে তারা মুঘল সম্রাটের আনুগত্যে ছিল না, বরং তারা স্বাধীনভাবে বাংলা শাসন করা শুরু করেছিল। তো এই মুর্শিদ কুলি খান থেকে শুরু করে মীর জাফর পর্যন্ত, এই মীর জাফর পর্যন্ত সম্পূর্ণ সময়টাকে এখানে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে নবাবী আমল। তাহলে নবাবী আমল কতটুকু? আমাদের মুর্শিদ কুলি খান যখন থেকে বাংলার সুবাদার হন, সেই মুর্শিদ কুলি খান থেকে শুরু করে আমাদের পরবর্তী যে সময়টা, এই পরবর্তী সময়টাকে আমরা বলি হচ্ছে মীর জাফর পর্যন্ত নবাবী আমল। নবাবী আমলের খতম করে কি হয়েছিল? শুরু হয়েছিল আমাদের ব্রিটিশ শাসন। এখন আসেন 12 ভূঁইয়া নিয়ে বলেছিলাম, এই 12 ভূঁইয়া নিয়ে একটু আমাদের জানতে হবে। তো 12 ভূঁইয়া আসলে কারা? আমরা জানি 1576 সালে দাউদ খান কররানীর পতন ঘটে, এবং এরপরে বাংলা সম্পূর্ণ কিন্তু মুঘলদের অধীনে তখনও যায়নি, বরং এই সময় বাংলায় বড় বড় জমিদারেরা মুঘল বিরোধী নীতি গ্রহণ করে, এবং তাদের সমষ্টিগতভাবে আসলে আমরা বলতাম হচ্ছে 12 ভূঁইয়া। মানে 12 ভূঁইয়া বলতে এরকম না যে 12 জনই, যদিও এখানে 12 ভূঁইয়া বলা হচ্ছে 12 জন, মানে 12 ভূঁইয়া, কিন্তু এরা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে 13 জন। তো সম্রাট আকবরের সময় তারা 12 ভূঁইয়া ছিল। তাদের নেতা ছিল হচ্ছে ঈশা খান, আর তারই মৃত্যুর পরে মুসা খান যখন নেতৃত্বে আসে, তখন দিল্লির সম্রাট ছিল হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর। তাহলে দুই সময়ে হচ্ছে 2 জন নেতা ছিল এবং আলাদা আলাদা ছিল তারা। ঠিক আছে, তাহলে 12 ভূঁইয়া কারা? এরা হচ্ছে আকবরের সময় 12 ভূঁইয়া, যাদের নেতা ছিল হচ্ছে মসনদি আলা ঈশা খান, আর মসনদি আলা মুসা খান, যিনি হচ্ছে ঈশা খানেরই পুত্র, সম্রাট জাহাঙ্গীরের সময় এরা হচ্ছে 12 ভূঁইয়া ছিল। তো আলটিমেটলি এরা সম্রাট জাহাঙ্গীরের সময় হচ্ছে দমন হয়ে যায়। এরা হচ্ছে, এগুলো হচ্ছে তাদের অঞ্চল। এগুলো পারলে একটু পড়ে নিন, কেমন? স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ডিটেলস আমাদের তো লাগবে না। এতটুকু জানলেই মোটামুটি চলবে। এখন বাংলা ইউরোপীয়দের আগমন। তো বাংলা ইউরোপীয়দের আগমনের কথা বলতে গেলে সর্বপ্রথম যাদের কথা বলতে হয় তারা হচ্ছে আমাদের পর্তুগিজ। এই পর্তুগিজরাই কিন্তু সর্বপ্রথম হচ্ছে ভারতে আগমন করেন সেই 1498 সালে কালিকটে।
এবং তারা সর্বপ্রথম বাংলায় আগমন করেন হচ্ছে 1516 সালে হুগলি জেলা দিয়ে, এবং বাংলায় তাদেরকে বলা হয় ফিরিঙ্গি। ঠিক আছে, তাদেরকে বলা হতো ফিরিঙ্গি। তো বাংলায় হুগলিতে 1516 সালে যদিও তারা এসেছিল, 17 সালে তারা সর্বপ্রথম কুঠি স্থাপন করেন, এবং 1666 সালে চট্টগ্রাম ত্যাগ করে দিয়ে চলে যায় কার সাথে? আমাদের শায়েস্তা খানের সাথে যুদ্ধে। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে নেন, নাম দেন হচ্ছে ইসলামাবাদ, এবং এই ফিরিঙ্গি বা পর্তুগিজরা বাংলা ছেড়ে চলে যান। ইংরেজরা আসে তারপরে আকবরের দরবারে 1600 সালে, এবং 1600 সালে তারা বাংলায় আগমন করেন। তাদের কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং বাংলায় প্রথম যে কুঠি তারা স্থাপন করেন সেটি ছিল হচ্ছে হরিহরপুর কুঠি 1633 সালে। 1947 সালে তারা বাংলা ত্যাগ করেন। ডাচরা আসেন তারপরে তৃতীয় 1602 সালে, ডেনিসরা আসে 1620 সালে, এবং ফরাসিরা সর্বশেষ 1668 সালে আসে ভারতে, এবং বাংলায় আসে যথাক্রমে ডাচরা 1630, 1676 হচ্ছে ডেনিসরা, এবং 1674 মানে 2 বছর আগে বাংলায় আসেন হচ্ছে ফরাসিরা। তো ডাচদেরকে আমরা বলি ওলন্দাজ, ডেনিসদেরকে বলি দিনেমার, এবং ফরাসিদেরকে আমরা ফরাসি বলি বাংলায়। তো আমাদের ডাচ যারা, এরা সর্বপ্রথম চুঁচুড়া এবং বাঁকুড়াই হচ্ছে তাদের প্রথম কুঠি স্থাপন করেন, এবং 1805 সালে তারা বাংলা ছেড়ে চলে যান। দিনেমার বা ডেনিশরা শ্রীরামপুরে সর্বপ্রথম 1676 সালে তাদের কুঠি স্থাপন করেন, এবং পরবর্তীতে 1845 সালে চলে যান। এবং চন্দননগরে সর্বপ্রথম ফরাসিরা 1690 সালে কুঠি স্থাপন করলে 1793 সালে মানে মাত্র 100 বছরের মাথায় তারা চলে যায়। ঠিক আছে, তাহলে এতটুকু জানলেই চলবে আমাদের। এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে দেবে। তারপর আসি হচ্ছে আমরা নবাবী আমল। নবাবী আমল এবং পলাশী যুদ্ধ। আমরা কি বললাম যে সম্রাট মুর্শিদ কুলি খান যখন থেকে হচ্ছে বাংলা সুবাদারির দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকে আসলে বাংলা সম্পূর্ণ স্বাধীনভাবে তারা হচ্ছে রাজত্ব করা শুরু করেন। এই কারণে এই সময়টাকে আমরা বলে থাকি হচ্ছে নবাবী আমল। মানে বলা নয় নবাব হয়েছে, নবাব মানে কি স্বাধীনভাবে যা কিছু তাই করে চলে যায়। তো এই সময় আসলে নবাবী আমলকে আমাদের যে সুবা, মুঘল সাম্রাজ্যের সুবা, এই সুবাকে বলা শুরু হয় হচ্ছে নিজামত। মানে সুবাকেই আবার বলা শুরু হয় নিজামত। এবং বাংলা নিজামত যেটা ছিল, বাংলা নিজামত গঠিত ছিল হচ্ছে 3টা অঞ্চল নিয়ে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বিহার, আর একটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত ছিল হচ্ছে বাংলা নিজামত। তাহলে কারা কারা ছিল এরা? প্রথম ছিল হচ্ছে মুর্শিদ কুলি খান, তারপরে সুজাউদ্দিন মাহমুদ খান, সরফরাজ খান, আলীবর্দী খান, এবং তারপরে সর্বশেষ হচ্ছে স্বাধীন নবাব ছিল আমাদের সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলায় পলাশী যুদ্ধে পরাজয়ের মাধ্যমে আমাদের ব্রিটিশ শাসনের সূচনা করে, মনে থাকবে। এখন প্রথমে আসুন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান নিয়ে আমরা অল্প কয়েকটা জিনিস জানতে পারি। তার কৃতিত্বটা কি? তার কৃতিত্ব হচ্ছে মাল জমিনি। ডিটেলস পড়তে চাইলে আমরা পূর্ববর্তী একটা ভিডিও আছে, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। নবাবী আমলের ডিটেলস ওখানে বলা আছে। তাহলে তিনি মাল জমিনি প্রথার চালু করেন, এবং তিনি সমগ্র বাংলাকে 13টি চাকলায় ভাগ করেন। ঠিক আছে, এবং 1660টি পরগনা, 13টি চাকলায় 1660টি পরগনায় ভাগ করেন, এবং প্রত্যেকটি চাকলায় তিনি একজন আমির নিয়োগ করেন। ঠিক আছে, আচ্ছা, এবং তিনি 1727 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপরে যিনি আসেন সুজাউদ্দিন খান, তিনি ছিল হচ্ছে তারই জামাতা, মানে আমাদের মুর্শিদ কুলি খানেরই জামাতা। তিনি বাংলার নবাব হন। তিনি আসলে জাতিতে ছিলেন তুর্কি, পরবর্তীতে কোনো কারণে তিনি দিল্লির দরবারে আসেন, তারপরে বাংলার সুবাদারি নেন। এবং শায়েস্তা খানের সুজাউদ্দিন খানের সময়ে তার শাসন আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, মানে 1 টাকায় 8 মণ চাল, অত্যন্ত সস্তা ছিল সব কিছু। এবং তিনি 1739 সালে মৃত্যুবরণ করেন। তারপরে যিনি সিংহাসনে বসেন তিনি হচ্ছে সরফরাজ খান। সরফরাজ খান বেশি দিন ক্ষমতা থাকতে পারেননি। 1740 সালে তিনি আলীবর্দী খানের কাছে পরাজিত হন যুদ্ধে। পরাজিত হওয়ার পরে আলীবর্দী খান হচ্ছে বাংলার নবাব হন। ঠিক আছে, তো এই আলীবর্দী খানের সব থেকে বড় কৃতিত্ব হচ্ছে তিনি বাংলায় মারাঠা যে আক্রমণ, এই মারাঠা আক্রমণ প্রতিরোধ করেন। তো মারাঠি আক্রমণ আমাদের 1742 সাল থেকে 1751 সাল পর্যন্ত প্রায় দীর্ঘ 9 বছর বাংলায় মারাঠা আক্রমণ চলে, এবং 5 বার মারাঠা আক্রমণ হয়। এবং 5 বার মারাঠা আক্রমণেই অবশেষে 1751 সালে আলীবর্দী খান তাদের সাথে সন্ধি করে এই মারাঠা আক্রমণের সমাপ্ত করেন। ঠিক আছে, তো
তো আলীবর্দী খানের একমাত্র স্ত্রী ছিল যার নাম হচ্ছে শরীফুন্নেছা, এবং এই শরীফুন্নেছার এবং আলীবর্দী খানের যে কন্যা ছিল তার নাম হচ্ছে আমেনা বেগম। এই আমেনা বেগমের পুত্রই হচ্ছে সিরাজউদ্দৌলা। তার মানে আলীবর্দী খান হচ্ছে সম্পর্কে আমাদের সিরাজউদ্দৌলার হচ্ছে নানা। ঠিক আছে, তো এই সিরাজউদ্দৌলা আমাদের 1729 সালে জন্মগ্রহণ করেন। তাহলে তার মাতার নাম কি? মাতার নাম হচ্ছে আমেনা বেগম এবং নানার নাম হচ্ছে আলীবর্দী খান। তাহলে আমেনা খাতুন বা আমেনা খাতুন না বেগম, আমেনা খাতুন, ওকে। এবং পিতার নাম ছিল, সিরাজউদ্দৌলার পিতা ছিল হচ্ছে জয়নুদ্দিন আহমেদ। ঠিক আছে, এবং তার মাতা যে আমেনা বেগম বা আমেনা খাতুন, এই আমেনা খাতুন ছিল কিন্তু আলীবর্দী খানের একেবারে কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ পুত্র, এবং আলীবর্দী খান কিন্তু তাকে অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু তারই বিরুদ্ধে তার খালা মানে লুৎফুন্নেসা বলছি, ঘসেটি বেগম, তার স্ত্রী ছিল হচ্ছে লুৎফুন্নেসা, ঘসেটি বেগম, এবং তারই যেই তারই রাজ্যসভার যে আরও যেই সদস্যরা ছিল তার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে তার পতন ঘটায়, এবং আলটিমেটলি সেটাই আমাদের পলাশী যুদ্ধে লিড করে। ঠিক আছে, তো আমাদের সিরাজউদ্দৌলা 1756 সালে 15 এপ্রিল সিংহাসনে আরোহণ করেন। 1756 সালের 15 এপ্রিল। ঠিক আছে, এখন আসুন পলাশী যুদ্ধে কী হয় আসলে। আমরা এটা লিখবো না, কেমন, এমনি শুনে রাখেন। ডিটেলস পড়ে চাইলে যে বললাম পরবর্তী একটা ভিডিও আছে নবাবী আমল এবং পলাশী যুদ্ধ, এটা দেখে নিতে পারেন। তো পলাশী যুদ্ধে আসলে আমাদের যেই সংক্ষেপে যদি বলি তাহলে আমাদের পটভূমি বা অন্য কিছু বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় যেহেতু আমরা নিব না, আমরা জাস্ট একটা কথাই বলি যে এখানে হচ্ছে আমাদের ইংরেজদের কাছে আমাদের মীর জাফর এবং নবাবের পক্ষে যারা ছিল তাদের ষড়যন্ত্রের কারণে এবং নিশ্চুপতার কারণে আলটিমেটলি আমাদের নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। এবং পতনের পরে তিনি আসলে দানশা নামক এক ফকিরের কাছে তার যে স্ত্রী লুৎফুন্নেসা এবং 3 বছরের তার কন্যাকে নিয়ে আশ্রয় গ্রহণ করেন। আলটিমেটলি তাকে 27 জুন মুর্শিদাবাদে আবারও নিয়ে আসে ইংরেজরা, এবং মোহাম্মদ আলী বেগ নামে একজন তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। ঠিক আছে, তার মৃত্যুর পরে আমাদের 29 জুন হিরাঝিলের নবাবের প্রাসাদে ঢুকে লুণ্ঠন চালায় ইংরেজরা, এবং চুক্তি অনুযায়ী রবার্ট ক্লাইভ নবাবের কোষাগার থেকে প্রায় 25 লাখ টাকা এবং নিজের জন্য 2,34,000 পাউন্ড কিন্তু তিনি আদায় করেন। ওয়াটস তার ভূমিকার জন্য 1,14,000 পাউন্ড নিয়ে যান, এবং মীর জাফরকে তখন হচ্ছে নতুন নবাব করা হয়। ঠিক আছে, এবং এই মীর জাফর নতুন নবাব হওয়ার মাধ্যমেই আমাদের ইংরেজ শাসনামলের আসলে শুরু হয়। যদিও নবাব ছিলেন মীর জাফর, কিন্তু তার সেই নবাবই আসলে জাস্ট ছেলে খেলা আর কি, মানে পুতুলের মতো বসে রেখে আমাদের ইংরেজরাই সব কিছু নিয়ন্ত্রণ করতেন। তো তারপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে ব্রিটিশ শাসন। তার মানে আমাদের নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে শুরু হলো হচ্ছে ব্রিটিশ শাসন, মীর জাফর ক্ষমতায় বসলো। তো মীর জাফরকে আসলে ইংরেজরাও বিশ্বাস করতো না, কারণ তিনি যেহেতু নিজের নবাবের সাথেই বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে তাকে আসলে বিশ্বাসযোগ্য কেউ মনে করতো না আর কি। এ কারণে মীর জাফরকে হটিয়ে ইংরেজরা মীর কাসিমকে হচ্ছে বাংলার নবাব নিযুক্ত করেন। তাহলে মীর জাফরের পরে বাংলার নবাব হন হচ্ছে মীর কাসিম, যদি তিনি স্বাধীন ছিলেন আসলে ইংরেজদের অধীনেই ছিলেন। তো মীর কাসিম ক্ষমতা লাভের পরে ইংরেজদের সকল দাবি দাওয়া পূর্ণ করেন, এবং সেই সময় আসলে ইংরেজদের জন্য আসলে বাংলাদেশি বা বাঙালি যে বণিকরা ছিল তাদের অনেক ক্ষতি হচ্ছিল, কারণ আমাদের যে মীর কাসিম হচ্ছে আমাদের ইংরেজদের কাছ থেকে কোনো কর নিতেন না, কিন্তু বাঙালি বণিকদের কাছ থেকে কর নিতেন। তো আলটিমেটলি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি কি করলেন, তিনি হচ্ছে বাঙালিদের থেকেও কর নেওয়া বাদ দিয়ে দিলেন, এবং আলটিমেটলি ইংরেজ এবং তাদের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, ঝামেলা বাঁধে। তো এই যুদ্ধকে আমরা বলি হচ্ছে বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ কবে হয়? বক্সারের যুদ্ধ হয় হচ্ছে 1764 সালের 23 অক্টোবর।
ঠিক আছে। এই বক্সারের যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধে আলটিমেটলি হচ্ছে জয়লাভ করে ইংরেজরাই এবং মীর কাসিম আসলে পালিয়ে যায়। আলটিমেটলি তিনি দিল্লির রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঠিক আছে। তারপরে শুরু হলো আমাদের ইংরেজি শাসনামল পূর্ণদমে। তো এই পূর্ণদমে ইংরেজি শাসনামল শুরু হলেও আমরা ইংরেজি শাসনামলকে আসলে দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কোম্পানির শাসন, ডিটেলস আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি, না দেখে থাকলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওই ভিডিওটা বেশ ভালোই মার্কেট পেয়েছে বলা যায়, অনেকে দেখেছে আলহামদুলিল্লাহ। তো দুইটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কোম্পানির শাসন। এই কোম্পানির শাসন ছিল হচ্ছে 100 বছর মাত্র, মানে 1757 সালে যখন সিরাজউদ্দৌলার পতন ঘটলো তারপর থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর একটা ছিল হচ্ছে রানুর শাসন। রানীর শাসন হচ্ছে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের পরে আসলে কোম্পানির উপরে রানী ভরসা করেননি, এই কারণে 1758 সাল থেকে রানী নিজে ভাইসরয়দের নিয়োগ দেওয়া শুরু করেন এবং তখন থেকে আসলে হচ্ছে রানীর শাসন বলা হয় দ্বিতীয় ফেজে, বাকি যে 100 বছর বলা যায়। ওকে, তাহলে এই প্রথম যে কোম্পানি শাসন ছিল 1757 থেকে 1857 সাল পর্যন্ত, এখানে আবার আমরা দুইটা ফেজ দেখতে পাবো। একটা হচ্ছে গভর্নরদের শাসন, যেটা 1773 সাল পর্যন্ত ছিল, তারপরে গভর্নর জেনারেলদের শাসন, যেটা 73 থেকে 58 সাল পর্যন্ত। তো এই সময় আসলে বাংলা কেন্দ্রিক, মানে বাংলা প্রেসিডেন্সি আর হচ্ছে ভারত প্রেসিডেন্সি, মানে দুইটা প্রেসিডেন্সি নিয়ে একটা কথা চলে আসে। তো সর্বপ্রথম আসলে সম্পূর্ণ ভারত যেহেতু বাংলা কেন্দ্রিক শাসন হতো, এই কারণে 1833 সাল পর্যন্ত সম্পূর্ণ ভারত কিন্তু বাংলা কেন্দ্রিক বা বাংলা প্রেসিডেন্সি কেন্দ্রিক ছিল। তখন গভর্নরকে বলা হতো বাংলার গভর্নর জেনারেল। এটা ছিল 1833 সাল পর্যন্ত। 1833 সালের পর থেকে বাংলার গভর্নর জেনারেলদেরকেই বলা শুরু হয় হচ্ছে ভারতের গভর্নর জেনারেল, এবং ভারতের গভর্নর জেনারেলরাই তখন হচ্ছে বাংলাদেশের গভর্নর জেনারেল বা বাংলার গভর্নর জেনারেল নিয়োগ শুরু করেন। এই কারণে তখন থেকে আসলে ভারত কেন্দ্রিক হয়ে যায় হচ্ছে ব্রিটিশ শাসন, বা দিল্লি কেন্দ্রিক হয়ে যায়, সেটা হচ্ছে 1833 থেকে 1858 সাল পর্যন্ত। পরবর্তীতে সিপাহী বিদ্রোহের পরে ভাইসরয়দের শাসন শুরু হয়, যখন রানী ভাইসরয় নিয়োগ দেওয়া শুরু করেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে 1833 সাল পর্যন্ত আমাদের যেই ভারত, এই ভারত মূলত শাসিত হচ্ছে বাংলা প্রেসিডেন্সি কেন্দ্রিক, মানে বাংলা বা কলকাতা কেন্দ্রিক। 1833 সাল থেকে ভারত প্রেসিডেন্সি কেন্দ্রিক শাসন শুরু হয়, মানে বাংলা প্রেসিডেন্সি কেন্দ্রিক শাসন শেষ হয় এবং ভারত কেন্দ্রিক শুরু হয়। তখন বাংলা প্রেসিডেন্সির গভর্নর জেনারেলকে এই ভারতের গভর্নর জেনারেল বলা শুরু হয় এবং তাদের অধীনেই বাংলা প্রেসিডেন্সিতে বাংলার গভর্নর জেনারেল নিয়োগ দেওয়া শুরু হয়। ঠিক আছে। তারপরে 1858 সালে যখন ভারতের গভর্নর জেনারেলটি ভাইসরয় দ্বারা প্রতিস্থাপিত হলো, তখন প্রাদেশিক শাসনভার দিয়ে দেওয়া হয় লেফটেন্যান্ট গভর্নরদের হাত থেকে, এবং তখন থেকে আসলে বাংলা প্রেসিডেন্সিতে 1922 পর্যন্ত লেফটেন্যান্ট গভর্নর দ্বারা শাসিত হতো। লেফটেন্যান্ট গভর্নরদের তালিকা আমি দিয়ে রেখেছি 1912 সাল পর্যন্ত, 22 বলে ফেলেছি, সরি, দেখে নেবেন। 1911 খ্রিস্টাব্দে ভারত সরকার রাজধানীকে নয়াদিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, ফলে তখন থেকে আসলে বাংলা আবারও গভর্নর দ্বারা নিয়োগ শুরু হয়। তবে 1911 সাল পর্যন্ত লেফটেন্যান্ট গভর্নর ছিল, কিন্তু 1911 সাল থেকে আবারও শুরু হয় হচ্ছে আমাদের গভর্নর। এই গভর্নরদের তালিকা এখানে দেওয়া আছে। ঠিক আছে। এরপরে 1935 সাল পর্যন্ত কিন্তু মানে 1947 সাল পর্যন্ত কিন্তু এই গভর্নর দ্বারা বাংলা শাসিত হতো, কিন্তু 1935 সালে ভারত শাসন আইন প্রয়োগ করা হয়, যেটা ভারতের রাজনীতি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে ডিটেলস আমি এখানে বলে রেখেছি, দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি ডিটেলস বলবো না। ঠিক আছে। তো এই ভারত শাসন আইনের কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসন শুরু হয়। তার ফলে বাংলায় গভর্নর তো ছিল, তার পাশাপাশি এই প্রদেশে মুখ্যমন্ত্রী নিয়োগের প্রয়োজন দেখা দেয়। তো তখন থেকে আসলে অনেকগুলো মুখ্যমন্ত্রী বাংলায় নিয়োগ হয়। প্রথম মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফজলুল হক, তারপরে খাজা নাজিমুদ্দিন সাহেব পাকিস্তানের, তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনিও আসলে বাঙালি দেশেরই একজন লোক। ঠিক আছে। তো স্বাধীনতার পরেও আসলে ভারত এবং পাকিস্তানের গভর্নর জেনারেল পদটি প্রচলিত থাকে বেশ অনেক দিন যাবৎ। তো 1947 থেকে 48 পর্যন্ত ভারতের গভর্নর ছিল হচ্ছে লুইস ফ্রান্সিস আলবার্ট ভিক্টর নিকোলাস মাউন্টব্যাটেন, মানে লর্ড মাউন্টব্যাটেন যাকে আমরা বলি, এবং 48 থেকে 50 পর্যন্ত রাজা রাজগোপালচারী। এবং পাকিস্তানে ছিল প্রথমে মোহাম্মদ আলী জিন্নাহ 48 পর্যন্ত, 51 পর্যন্ত খাজা নাজিমুদ্দিন, তারপরে 55 পর্যন্ত গোলাম মুরাদ, এবং পাকিস্তানের প্রথম সংবিধান যখন আসে 1956 সালে, সেই পর্যন্ত ছিল হচ্ছে ইস্কান্দার মির্জা। ঠিক আছে। এখন আসেন কোম্পানির শাসন, আমরা একটু দেখি কে কী কাজ করে গেছেন। কোম্পানির শাসন তাহলে প্রথমে কারা ছিল? প্রথমে কোম্পানির শাসনের যারা নিয়োগ দেওয়া হতো তাদেরকে বলা হতো কি? কোম্পানির শাসনের ফলে যাদেরকে নিয়োগ দেওয়া হতো প্রথমে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে গভর্নরদের শাসন প্রথমে, তারপরে গভর্নর জেনারেলদের শাসন। তাহলে প্রথমে আমরা গভর্নরদেরকে দেখি। তাহলে গভর্নরদের ভিতরে সর্বপ্রথম যিনি ছিলেন তিনি হচ্ছে রবার্ট ক্লাইভ, তাকে বলা হয় প্রথম ব্যারন ক্লাইভ অফ পলাশী, এবং তার নেতৃত্বেই কিন্তু আমাদের বাংলার নবাবকে পরাজয় ঘটনা হয়। তারপরে হেনরি ভ্যানসিটেট, এই হেনরি ভ্যানসিটেট সম্পর্কে জেনে রাখুন যে তিনি হচ্ছে কৃষি পণ্যকে বাণিজ্যিকীকরণ করেন। রবার্ট ক্লাইভ, এই ক্লাইভ ছিলেন আরেক ক্লাইভ, হ্যাঁ, তিনি ছিলেন দ্বিতীয় ব্যারন অফ পলাশী, তিনি হচ্ছে
1664 থেকে 1667 পর্যন্ত ছিলেন। তারপরে হেনরি ভেলসেটেড, জন কার্টিয়ার। এখন রবার্ট ক্লাইভ নিয়ে একটু জানি আমরা। এই রবার্ট ক্লাইভ তাহলে বলা যায় যে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর। তাহলে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নরকে রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। দ্বৈত শাসন বলতে তার শাসন ব্যবস্থাকে দুইটি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে নবাব, এই নবাব দেখতে হচ্ছে প্রশাসনিক এবং বিচার কাজ। আরেকটা ছিল কোম্পানি, এই কোম্পানি হচ্ছে রাজস্ব এবং দেশ রক্ষার কাজ। ঠিক আছে, তো দ্বৈত শাসন কি, একটা হচ্ছে নবাব আর একটা হচ্ছে কোম্পানি। নবাব দেখতে প্রশাসনিক এবং বিচার কাজ, এবং কোম্পানি দেখতে হচ্ছে রাজস্ব এবং দেশ রক্ষার কাজ। ঠিক আছে, তো রবার্ট ক্লাইভ যখন বাংলার গভর্নর হয় তখন ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে সমগ্র বাংলা, বিহার এবং উড়িষ্যার ম্যাপ প্রস্তুত করার নির্দেশ দেন তিনি। রেনেল বাংলার বিস্তৃত অঞ্চল জরিপ করেন এবং 1799 সালে তিনি বাংলার ম্যাপ প্রস্তুত করেন। ঠিক আছে, তো এতটুকু জানলেই চলবে আমাদের রবার্ট ক্লাইভ নিয়ে। তারপর আসেন জন কার্টিয়ার। এই জন কার্টিয়ারের সময় 1176 সালে বাংলা 1176 সালে একটা দুর্ভিক্ষ দেখা যায়, যাকে আমরা বলি হচ্ছে 76-এর মন্বন্তর। ঠিক আছে, তাহলে 76-এর মন্বন্তর হয়েছে জন কার্টিয়ারের সময়। এবং সেই সময় জিনিসপত্রের দাম এত বেড়ে যায় যে টাকায় 1 মণ চালের পরিবর্তে তখন 1 টাকায় মাত্র 3 কেজি বা 3 সের চাল পাওয়া যেত। এবং এই এত ভয়ঙ্কর হয়ে যায় এই সময়টাতে, দুর্ভিক্ষের অবস্থা, তখন প্রায় 1 কোটি মানুষ শুধুমাত্র না খেয়ে মারা যায়। ঠিক আছে, তো তখন থেকে আসলে জন কার্টিয়ারের পর থেকে আর গভর্নরদের শাসন দেখা যায়নি। তারপরে শুরু হচ্ছে গভর্নর জেনারেলদের শাসন। তো গভর্নর জেনারেলদের শাসন 1833 সাল পর্যন্ত, তার আমি বললাম যে বাংলা প্রেসিডেন্সি কেন্দ্রিক শাসন ছিল। 1833 সাল থেকে 58 পর্যন্ত, আমাদের সিপাহী বিদ্রোহ পর্যন্ত ছিল হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। তো এটা ছিল হচ্ছে তাদের প্রবাহ চিত্র। বাংলা প্রেসিডেন্সি ছিল হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস, জন ম্যাকফারসন, চার্লস কর্নওয়ালিস, ইনারা ছিল, সব বলতে দেখি লাগবে অনেক। আর ভারতে ছিল হচ্ছে উইলিয়াম বেন্টিং, জর্জ এইডেন, জর্জ ডালহৌসি, চার্লস ক্যানিং, ইনারা। এখন আসুন ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার প্রথম গভর্নর ছিল হচ্ছে রবার্ট ক্লাইভ, কিন্তু প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম গভর্নর জেনারেল। তিনি দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন। তো দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন তিনি কলকাতায় রাজধানী স্থাপন করেন। ঠিক আছে, তিনি পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। তাহলে পাঁচশালা বন্দোবস্তকে চালু করেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এবং পরবর্তীতে পাঁচশালা যখন ব্যর্থ হয় তখন তিনি একশালা বন্দোবস্ত চালু করেন। তাহলে একশালা বন্দোবস্ত তারই চালু করা। ঠিক আছে, তিনি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সূচনা করেন। ব্রিটিশ সাম্রাজ্য তার সময় কিন্তু অনেক বিস্তার লাভ করে। আইনি আকবরী যে গ্রন্থি আছে, আকবরের জীবনী, এই আইনি আকবরী গ্রন্থ তিনি ইংরেজিতে অনুবাদ করেন। তাহলে আইনি আকবরী গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তার সময়ে প্রথম ভারতীয় সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশ পায়। এবং তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এবং তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন। অনেকগুলো কাজ করে গেছেন তিনি। এবং সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করেন। এই যে যারা বিসিএস দিবেন, এই বিসিএসের যে সিভিল সার্ভিস অ্যাক্ট 1784, এটা কিন্তু তিনি পাস করেন। তাহলে সিভিল সার্ভিস অ্যাক্ট মনে থাকবে। তাহলে সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এখন আসুন লর্ড কর্নওয়ালিস। পাঁচশালা বন্দোবস্ত, একশালা বন্দোবস্ত যখন ব্যর্থ হলো তখন ইনি চালু করলেন 10 শালা বন্দোবস্ত। 10 শালা বন্দোবস্তকে চালু করেন লর্ড কর্নওয়ালিস। তিনি ভারতের সিভিল সার্ভিস চালু করেন। তাহলে সিভিল সার্ভিস চালু করেন। অ্যাক্ট পাস করেন কে? অ্যাক্ট পাস করেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু চালু করেন হচ্ছে কর্নওয়ালিস।
এবং এই লর্ড কর্নওয়ালিস কিন্তু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে সেনাপতি ছিলেন। ঠিক আছে, তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন আলটিমেটলি, চিরস্থায়ী বন্দোবস্ত। এবং একটা মনে রাখবেন, সূর্যাস্ত আইন। তিনি তার সময় কৃষক বিদ্রোহ হয়, এটা ইম্পর্টেন্ট, কৃষক বিদ্রোহ হয় 1794 সালে। মনে থাকবে। তারপরে আমরা মনে রাখবো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে ভারতের বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। কারণ তিনি 1833 সালে হন, তো এই সময়টাতে আসলে আমাদের বাংলার গভর্নর জেনারেলকেই ভারতের গভর্নর জেনারেল বলা শুরু হয়। তাহলে আমরা বলতে পারি তিনি হচ্ছে বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। মনে থাকবে? আচ্ছা, তাহলে উইলিয়াম বেন্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল। তিনি সতীদাহ বিলুপ্ত করেন। ঠিক আছে, এবং সতীদাহ প্রথা বিলুপ্ত করে তাকে সাহায্য করে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সহযোগিতায় তিনি সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। তিনি 1835 সালে শিক্ষানীতি প্রণয়ন করেন। বিভাগীয় কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটের যে পদ বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে, এটা তারই কৃতিত্ব। তার মানে বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট এর পদ চালু করেন। ঠিক আছে, কলকাতার যে পাবলিক লাইব্রেরি তিনি প্রতিষ্ঠা করেন, কলকাতা পাবলিক লাইব্রেরি। লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন 1850 সালে। 1850 সালে প্রথম টেলিগ্রাফ লাইন প্রতিষ্ঠা করেন। তিনি ডাক টিকিট চালু করেন 1854 সালে। ডাক টিকিট। তিনি রেল যোগাযোগ চালু করেন 1853 সালে। যোগাযোগ ব্যবস্থা খুব বড় ভূমিকা রেখেছে, তাই তো। তিনি 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কারণে বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন। আর হচ্ছে সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি, এটা মনে রাখেন, সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন। এটা কার কাজ? ডালহৌসি। এবার আসুন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, তার সময়ে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এবং 1857 সালে তার সময়ে সিপাহী বিদ্রোহ হয়। এবং এই সিপাহী বিদ্রোহের ফলে আমাদের ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের যে শাসনভার কোম্পানির কাছ থেকে ছিনিয়ে নেয়। এবং 1757 সাল থেকে শুরু হওয়া যে 100 বছরের একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, তার পরিসমাপ্তি ঘটে
এবং এই সময় থেকে রানী ভিক্টোরিয়া ভাইসরয় নিয়োগ দেওয়া শুরু করেন। তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে এই লর্ড ক্যানিং। ঠিক আছে, তো লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হয়েই সর্বপ্রথম যে কাজ করেন, নীল বিদ্রোহ দমন করেন। ঠিক আছে, এটা কিন্তু ভাইসরয় হিসেবে। এতক্ষণ পর্যন্ত যা বলেছি সেটা হচ্ছে গভর্নর জেনারেল হিসেবে, ভারতের শেষ গভর্নর জেনারেল। কিন্তু নীল বিদ্রোহ দমন করেন তিনি হচ্ছে ইন্ডিগো কমিশন গঠন করে 1860 সালে। ঠিক আছে, তিনি পুলিশ প্রশাসন চালু করেন। কবে? পুলিশ প্রশাসন চালু করেন 1861 সালে। তিনি কাগজি মুদ্রা চালু করেন। কত সালে? 1861 সালে। এই যে আমরা সিআরপিসি বলি না, ক্রিমিনাল প্রসিজার কোড, এই ক্রিমিনাল প্রসিজার কোড কিন্তু তিনি চালু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এখন আরও কয়েকজন নিয়ে আমরা জানবো ভাইসরয়। যেমন আমরা জানি লর্ড মেও। নাম কি? লর্ড মেও। ইনাকে নিয়ে জানবো যে ইনি একমাত্র ভাইসরয় যিনি খুন হন। ডিটেলসে যাব না, মনে রাখেন যে তিনি খুন হন। তার সময় ভারতের প্রথম আদমশুমারি হয়। এটা কত সালে? এটা হচ্ছে 1872 সালে। তার সময় হচ্ছে আদমশুমারি হন। তারপরে আরেকটা মনে রাখুন হচ্ছে লর্ড নর্থ ব্রুক। এই লর্ড নর্থ ব্রুক ইনাকে নিয়ে জানুন যে বুড়িগঙ্গার তীরে যেই লালকুঠি বা নর্থ ব্রুক হল, এটা তার সম্মানে নির্মিত। তারপরে লর্ড রবিনসন রিপন। এই লর্ড রবিনসন রিপন স্থানীয় স্বায়ত্তশাসন চালু করেন। এজন্য তাকে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক। ঠিক আছে, এবং তিনি হান্টার কমিশন গঠন করেন। 1882 সালে শিক্ষা বিষয়ক হান্টার কমিশন গঠন করেন। প্রধান ছিল কে? উইলিয়াম হান্টার। তারপরে লর্ড কার্জন হলের কথা মনে আসছে, তাই না? তিনি কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1904 সালে। 1904 সালে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এই যে ভবন, এই ভবনটি অর্থায়ন করেন হচ্ছে ভাওয়ালের রাজকুমার। তো এটা প্রথম দিকে ছিল হচ্ছে ঢাকা কলেজের পাঠাগার। কেমন? প্রথমে ঢাকা কলেজের পাঠাগার ছিল, পরবর্তীতে 1921 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন হিসেবে এটি ব্যবহার করা হয়, এবং তারই সময়ে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। ঠিক আছে, তারপরে লর্ড মিন্টো। এই ভাইসরয় লর্ড মিন্টো, তার সময় হচ্ছে 1909 সালে মার্লে মিন্টো সংস্কার আইন হয়। তাহলে মার্লে মিন্টো সংস্কার আইন হয়েছে লর্ড মিন্টোর সময়। নামের ভিতরে আছে, তাই না? লর্ড হার্ডিন্সের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান কি? বঙ্গভঙ্গ রদ করেন। কত সালে? 1911 সালে। তিনি কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন। হার্ডিঞ্জ সেতু নির্মাণ করেন, ওই যে পাবনার ওইটা হার্ডিঞ্জ সেতু, রেল সেতু। এবং নাথান কমিশন গঠন করেন। নাথান কমিশন কি? নাথান কমিশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশন, এবং এই কমিশন গঠিত হয় 1912 সালে। ঠিক আছে, এবার হচ্ছে লর্ড রিডিং।
এই লর্ড রিডিং ঢাবি প্রতিষ্ঠা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে তার হাত আছে। ঢাবি প্রতিষ্ঠা করেন হচ্ছে লর্ড রিডিং, কত সালে? 1920 সালে। তারপরে লর্ড আরউইন, লর্ড আরউইন হচ্ছে লর্ড আরউইন সাইমন কমিশন গঠন করে। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। আদরে জানতে পারেন একটা লর্ড লিনলিথগো, এই জায়গায় তো প্রায় গেছে, আচ্ছা ছোটো করে দিচ্ছি, সমস্যা নেই। লর্ড লিনলিথগো, এই লর্ড লিনলিথগো নিয়ে একটু জানা দরকার আমাদের। তার সময়ে বাংলায় প্রথম হচ্ছে প্রাদেশিক নির্বাচন হয়। তাহলে বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন হয় 1937 সালে। এই 37 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন হচ্ছে তার সময়ে। ঠিক আছে, তিনি ক্রিপস কমিশন গঠন করেন। ক্রিপস কমিশন বলছি, ক্রিপস মিশন। তার সময় ভারত ছাড়ো আন্দোলন হয়। কত সালে? 1942 সালে। নেতৃত্ব দেন কে? নেতৃত্ব দেন হচ্ছে মহাত্মা গান্ধী। 50-এর মনোত্তর হয় তার সময়ে। কত সালে? বাংলা 1350 সালে, ইংরেজি হচ্ছে 1943 সালে। লর্ড মাউন্টব্যাটেন, বাংলার শেষ ভাইসরয়, ভারতের শেষ ভাইসরয়। ঠিক আছে, ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও কিন্তু তিনি ছিলেন বেশ কিছুদিন যাবৎ। তারপরে রাজগোপাল রামাচারী। ভারত পাকিস্তানের জন্ম হয় তার সময়ে 1947 সালে। তিনি সিরিল র্যাডক্লিফের সীমানা সংক্রান্ত দুটি কমিশনের চেয়ারম্যান করেন। একটা হচ্ছে বেঙ্গল বাউন্ডারি কমিশন, আর একটা হচ্ছে পাঞ্জাব বাউন্ডারি। পাঞ্জাব মানে হচ্ছে পাকিস্তান এবং ভারতের ভিতরে যে পাঞ্জাব নিয়ে ঝামেলা, আর একটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে ছিটমহল নিয়ে ঝামেলা। এই ঝামেলাটা তৈরি হয়েছে এইখান থেকে। ঠিক আছে, তার মানে ব্রিটিশ শাসনের মোটামুটি হচ্ছে 190 বছর হয়, মানে মোটামুটি 200 বছর বই। তাহলে এটাই ছিল ব্রিটিশ শাসনের প্রথম থেকে শেষ। এবার আসি আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।